ধন্যবাদ আজকে এই আয়োজনের জন্য। আজকের এই ওয়ার্কশপের সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি মাননীয় সচিব। আমাদের এখানে পেপারটা উপস্থাপন করেছেন ডাইরেক্টর আইজি মহসিন সাহেব এবং মাসুদ সাহেব এখানে কিছু কিছু তার ইনপুট দিয়েছেন এবং এখানে যারা আলোচনা করেছেন সেগুলোকে বিবেচনায় রেখে শ্রমিক পক্ষ থেকে আমি কয়েকটা কথা বলতে চাই। কোনো একটা খাতকে ঝুঁকিপূর্ণ করা মানে কিন্তু সেই খাতকে আরও ঝুঁকির মধ্যে ফেলা নয়। একটা খাতকে ঝুঁকিপূর্ণ করা মানে সেই খাতকে ঝুঁকি থেকে মুক্ত করার জন্য কি পদক্ষেপ নেবো সেই পথটা বের করা। কিন্তু আমরা যখনই ঝুঁকিপূর্ণ খাতের কথা বলছি তখনই দুই ধরনের সমস্যা তৈরি হয়ে যায় মানসিক জগতে। ঝুঁকিপূর্ণ খাত বলার সাথে সাথে কি আমাদের এখানে আরও বাড়তি বোঝা তৈরি হবে, নাকি যে বোঝাগুলো শ্রমজীবীদের মধ্যে আছে, ব্যবসার মধ্যে আছে, সেই বোঝাটা নিরসনের ক্ষেত্রে কোনো পথ উন্মোচিত হবে, সেই বিবেচনাটা আমাদের করা উচিত। যে টোনটা সেট করে দিয়েছিলেন এখানে ইমরুল সাহেব, সেটার সঙ্গে সঙ্গতি রেখে আমি কয়েকটা কথা বলতে চাই। যে আমি 7টা বিষয়কে মনে করি, আমি যখন শ্রমিকদের কথা ভাববো 7টা বিষয়কে বিবেচনা করা উচিত। কোনো একটা ওয়ার্ক প্লেস কতখানি তার জন্য হ্যাজার্ডাস হয়। সেক্ষেত্রে যদি আমি প্রথমে তার কাজ করতে গেলে তার তো এয়ার কোয়ালিটি আর এয়ার ভলিউম এটা বিবেচনা করতে হবে। আমাদের যে ছোটো ছোটো দোকানের মধ্যে বসে যে কাজগুলো করে বড়গুলো কথা বা কতটুকু জায়গায় কতটুকু এয়ার ভলিউমের মধ্যে সে কাজ করে এবং সেই জায়গায় এয়ার কোয়ালিটিটা কী, সারাদিন বসে সে কাজ করছে, ইনহেল করছে, সেইটার ব্যাপারটা আমাদের কি দেখা উচিত। দুই নম্বর হচ্ছে সাউন্ড, এটা ভলিউম অফ সাউন্ড এবং সেটার ডিউরেশন। মনে হয় যে যদি আরামবাগে কিংবা আমরা যদি বাংলা বাজারে যাই, বিশেষ করে আরামবাগ এলাকায় গেলে সেখান থেকে আসার পর অনেকক্ষণ পর্যন্ত আমাদের কানকে একটু সমস্যাও করতে থাকে, মানে ওই মেশিনের সেই শব্দটার মতো। তার সঙ্গে হচ্ছে লাইট, এটা ভেরি লো ইন্টেন্সিটি অফ লাইট যেমন আছে, আবার হাই ইন্টেন্সিটি লাইটও আছে, দুই ধরনের কাজ। তারপর আবার একটা ব্যাপার আছে যে আল্ট্রাভায়োলেট রে, যখন ওই যে নানা ধরনের যে ইয়েগুলো হয়, প্রিন্টিংয়ের কাজ হয়, সেগুলো আমাদের চোখে কি ইয়ে করে। সবচেয়ে বড় জিনিস হলো পোস্টার, লং স্ট্যান্ডিং এবং লং সিটিং, দুইটা শরীরের জন্য কী খারাপ। এখন সিটিং স্ট্যান্ডিংয়ের চাইতে বড়টা একদম বেন্ডিং, মানে একদম যে আঠা লাগায় সেটা একদম কোমর বাঁকা করে ঘাড় বাঁকা করে যে কাজটা করে, সেটা তার এই পোস্টার তার ক্ষেত্রে আর্জনের ইফেক্টটা কীরকম করে। এরপরে যদি আসলে কেমিক্যাল এক্সপোজার, যে অ্যাডিসিভটা ইউজ করে, সেখানের মধ্যে যে অনেকগুলো বিষয়ের মধ্যে একটা আছে মিথিলিন ক্লোরাইড, যেটা অনেকটা কার্সিনোজেনিক ইফেক্ট আছে, যেটার একটা কথা আমাদের সিদ্দিক সাহেব বলেছেন যে তার যে দীর্ঘমেয়াদী প্রভাবটা কী হতে পারে, যেটা ফারুক ভাই বলেছেন যে দীর্ঘমেয়াদী প্রভাবটা কী হতে পারে কার্সিনোজেনিক। আর যে গোল্ডেন গামটা ব্যবহার করা হয় এর মধ্যে কিন্তু পটাশিয়াম ট্রাইক্লোরেট থাকে, এটারও কিন্তু ইফেক্টটা আমাদের স্কিনে কী হয়, আমাদের চোখে কী হয়। আচ্ছা, তারপরে যদি আমাদের কালারটা ইউজ করা হয় প্রিন্টিং প্যাকেজিংয়ের পাশাপাশি, যখন প্রিন্টিংয়ের জায়গায় যাই, কালার আমরা তো 4টা যদি মৌলিক কালারের কথা বলি, যে মৌলিক কালার মধ্যে 3টা যদি বলি, রেড, ব্লু, মানে ব্লু এবং ইয়েলো, আর ব্ল্যাককে আমরা সায়েন্সের ভাষায় বলি অ্যাবসেন্স অফ এনি কালার, সেটা হচ্ছে ব্ল্যাক। কিন্তু আমরা যখন আবার প্রিন্টিংয়ের কাজে ব্যবহার করি তখন ওর মধ্যে প্রচুর পরিমাণ কার্বন থাকে। এইগুলোর ক্ষেত্রে কার্বন, টাইটানিয়াম, এগুলোর প্রভাবটা কী পড়ে। ফলে আমি কালারের কথা বলি। আর 7 নম্বরে যেটা বলি যে ডাস্ট, কাগজ দিয়ে কাজ মানে সেখানে একটা ডাস্টের ব্যাপার আছে। এই 7টা জিনিস যদি বলি যে এয়ার, সাউন্ড, লাইট, পয়শ্চার, কেমিক্যাল, কালার এবং ডাস্ট, এই 7টা জিনিসই কিন্তু আমাদের ওয়ার্কারদের ক্ষেত্রে দেখব। এখন এর ক্ষেত্রে কী কী প্রবলেমগুলো আমরা দেখি। আমরা প্রথম যে এক্সপোজার হয় যে অংশটা আমাদের স্কিনের মধ্যে যেটা আসে, যে আমাদের ডার্মাটাইটিস। যখন আমরা প্যাথোলজি করেছিলাম তখন একটা জিনিস বলেছে, যে কোনো কিছুর সঙ্গে যখন টিস যুক্ত থাকে তার মধ্যে বলতে হবে ব্যথা, যেমন আর্থ্রাইটিস, সেরকম ডার্মাটাইটিস, মানে চামড়ার মধ্যে যত ধরনের প্রবলেম হয় সেগুলোকে ডার্মাটাইটিসের অন্তর্ভুক্ত করা হয়। কত ধরনের প্রবলেম, এবং খেয়াল করে দেখবেন মেডিকেল সায়েন্সে বলে স্কিন প্রবলেম নট রিলেটেড অনলি উইথ স্কিন, এটা কিন্তু শেষ পর্যন্ত কিডনিতে। ফলে স্কিন হচ্ছে শরীরের সবচেয়ে বড় অর্গান, সেই অর্গানটার যে কোনো ধরনের প্রবলেম আলটিমেটলি এফেক্ট করে কিডনিতে। তাই সেটা একটা যেমন হ্যাজার্ডস। ওপিডির প্রবলেমটা যেমন বাড়ে, যেমন ডাস্ট থাকলে, কেমিক্যালস এক্সপোজার থাকলে সেটা কী হয়, যে আমরা যদি বলি এটা অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রে কী প্রবলেমটা হয়। এই ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে হাঁপানির প্রবণতাটা বেড়ে যাওয়ার একটা বড় কারণ কিন্তু ওখানে যে ইনহেল করে রেগুলারলি, সেটা তার অ্যাজমেটিক প্রবলেমটা কীরকম বাড়িয়ে। চোখ জ্বালা পোড়া করার সঙ্গে দুটো জিনিস আছে, একটা কেমিক্যাল এক্সপোজার আছে, আবার একটা হেভি লুমিনেশন, যেটা খুবই তীব্র আলোতে থাকলে
এবং অনেকক্ষণ ধরে চোখ থাকলে আমরা জানি যে প্রতি মিনিটে আমাদের চোখের পাতা 15 বার পড়ে। এটা যে ল্যাক্রাইমাস গ্ল্যান্ডের যে প্রভাবটা ফেলে, এইটা না থাকলে যদি দীর্ঘক্ষণ কোনো মনিটরে কাজ করে তাহলে তার প্রভাবটা কি হয় চোখে, এর লং লাস্টিং ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী হতে পারে। আর এটা হলো ফিজিক্যাল, যেটা হলো শার্প কাটিং, যে কোনো সময় আঙুল কেটে যাওয়া, সূচের হয়, এগুলো তো আমরা দেখি, এটা চোখে পড়ে। যেমন গতকাল নারায়ণগঞ্জে যে বয়লারের কারণে 6 জন অগ্নিদগ্ধ হলো, এটা চোখে পড়ল। কিন্তু রেগুলার এবং ধারাবাহিকভাবে যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু চোখে পড়ে অনেক পরে, কিন্তু তার প্রভাবটা শরীরে পড়ে। অ্যান্ড ফিজিক্যাল আর্গোনমিক যে প্রবলেমগুলো আছে সেক্ষেত্রে আমাদের বলে ব্যাক পেইন, লো ব্যাক পেইন, এগুলো কিন্তু সাফারিংসটাও আমাদের এই ওয়ার্কারদের মধ্যে থাকে। রিপ্রোডাক্টিভ স্টেজে কী প্রভাব পড়ে, যেটা আমরা হয়তো 15 বছর পরে তার ফলাফলটা টের পাবো। কন্টিনিউয়াস বসে থেকে কাজ করা, একটা গরম কন্ডিশনে কাজ করা, সেটা পুরুষদের ক্ষেত্রে স্পার্ম কোয়ালিটির উপর কী প্রভাব ফেলে, এগুলো কিন্তু আমাদের এখন একটু ভাবতে হবে। ভবিষ্যতে আমরা এখন তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জায়গা আছি, বুঝতে পারছি না যে একটা শিশুর জন্ম দেওয়া এবং শিশুকে বড় করার কত ঝুঁকি। আমাদের এই প্রিন্টিং সেকশন তো নারী শ্রমিকের সংখ্যা খুব কম, পুরুষরাই কিন্তু বেশি, ফলে তার ক্ষেত্রে আমার এই রিপ্রোডাক্টিভ এজের বিষয়টা কিন্তু আমরা খেয়াল করি না। আমরা রিপ্রোডাক্টিভ শুনলে শুধুমাত্র মনে করি মেয়েদের ব্যাপার বোধ হয় এটা, কিন্তু ছেলেদের রিপ্রোডাক্টিভ কোয়ালিটির উপর কী প্রভাব ফেলে এটা খেয়াল করা দরকার। আর সবচেয়ে বড় যে জিনিসটা, যে বাচ্চার হাতে যে বইটা তুলে দেবো কিংবা বুড়ো বয়সে যে বইটা পড়বো, বই পড়ার পরিমাণটা কমছে অনেক কারণে, কিন্তু যখন বইটা তখন লাগবে, স্কুল কলেজ থাকলে বই লাগবে, তো সেই ক্ষেত্রে কমিউনিকেবল ডিজিজের প্রভাবটা কী হবে। আর এটা কিন্তু বই, এটা কিন্তু চোখে পড়ছে না। আমি যে শ্রমিক এখানে কাজ করছে, সে যে স্কিন প্রবলেমে আছে, সে যদি ফাঙ্গাল ইনফেকশনে থাকে, ফাঙ্গাসের পোর এমন যে লাস্ট পোরটা সেটা ডিস্ট্রয় করানো পর্যন্ত আবার সেটা বেড়ে যায়। এই জন্য ধরুন দাঁত, একজিমা একটু সহজে সারে না কেন, এগুলো যদি সামান্য একটু স্পোর থাকে এটাও কিন্তু আবার রিপ্রোডিউস করে ফেলে। এটা কিন্তু বই এবং কাগজের মধ্যে দিয়ে করছি। আমাদের প্রকাশনার সঙ্গে যুক্ত যারা তারা বলছেন এখানে কোনো ওয়েস্ট থাকে না। ওয়েস্ট আপনি তো এটা একটা রিসাইক্লিং প্রসেসে যায় বলে এটা বিক্রয়যোগ্য পণ্য, কিন্তু সে তো কন্টিনিউয়াসলি ওয়েস্টের মধ্যে কাজ করে। সকালবেলা না সে ঝেড়ে বসে পরিষ্কার করে দিলেন, এই দিকগুলো আমাদের খেয়াল করা দরকার। 150 বছরের পুরনো আমাদের কিন্তু এই প্রিন্টিং সেকশন। সে 1860 সালে হরিশ্চন্দ্র মৈত্র যখন প্রথম সাহিত্যপত্র তৈরি করেছিলেন, প্রকাশ করেছেন ঢাকায়, তারপর থেকে 150 বছর এটা। এখন যদি আমরা দেখি, একটা আপনারা এখানে ইয়েটা দিয়েছেন, এটাকে আরেকটু মনে হয় কয়েকজন বলেছেন, এটা আলোচনা করে বাড়ানো দরকার। পুস্তক প্রকাশক ও বিক্রেতা তারা বলছেন তাদের সমিতির সদস্য সংখ্যা নাকি 26,000, এবং তাদের হিসাব অনুযায়ী এখানে কর্মরত শ্রমিকের সংখ্যা তারা বলছেন 1.5 লক্ষের বেশি, এবং আর একটা হিসাবে আমরা একটু শুনলাম যে 3 লক্ষের কাছাকাছি হবে, কারণ ছোট বড় নানা প্রতিষ্ঠান এগুলো কিন্তু হিসাবে আসেনি। ফলে এটা একটু সার্ভে হওয়া দরকার। আমাদের কিছু জোন আছে, সেই জোনগুলোর মধ্যে ঢাকার কিছু জোন আছে, ওইদিকে চৌমুহনী। আমরা যখন ছোটবেলায় আমাদের বয়সে আমরা করেছি কিনা যে 1-এর ভিতরে 3, 1-এর ভিতরে 5 রমজান রচনা, তখন ওখানে কিন্তু লেখা থাকতো চৌমুহনী, প্রকাশনা ছিল চৌমুহনী, পুঁথিঘর। হ্যাঁ, তো এইরকম নানা জোন আছে, এগুলো কিন্তু দেখা দরকার। আমাদের এখানে 2 ধরনের রিস্কের কথা আমরা ভাবতে পারি। একটা হলো সাডেন রিস্ক, সেটা চোখে পড়ে, আর একটা হলো সিস্টেমেটিক রিস্ক। সেই সিস্টেমেটিক রিস্কটার জন্য কিন্তু আমাদের একটু বিষয়টা বিবেচনা দরকার, এবং অকুপেশনাল ডিজিজ সার্ভে যেমন হওয়া দরকার। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা হয়েছে যে অভাব এবং বেকারত্বের কারণে এনি ওয়ার্ক ইজ বেটার দেন নো ওয়ার্ক। এইখান থেকে তো সব দলে দলে এসে ঝোঁকে লো স্কিল কাজ, যেখানে সেটা যদি লো ওয়েজ হয়, তারপরে লো স্কিল যে কোনো সময় কাজে ঢোকা যায়। এগুলোকে বিবেচনা করে আমরা যদি এই সেক্টরটাকে হ্যাজার্ডাস করতে চাই, তাহলে একটা রিস্ক অ্যাওয়ারনেস লাগবে, এবং রিস্ক অ্যাওয়ারনেসের ক্ষেত্রে মালিকেরও লাগবে, শ্রমিকেরও লাগবে। তারপরে কি রিস্ক অ্যাওয়ারনেস হলো, ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা যেমন লাগে, তার পাশাপাশি এখান থেকে রিমেডিটা কী হতে পারে। আমাদের রিস্কের কথা শুনলেই তো মনে হয় যে রিস্কটা কার, রেসপন্সিবিলিটিটা কার, সেই রেসপন্সিবিলিটিটা কে নেবে। এখানে সরকারের রেসপন্সিবিলিটি কী থাকবে, সরকার কি মনিটরিংয়ের ক্ষেত্রে কী রেসপন্সিবিলিটি নেবেন, মালিকরা কম্পেনসেশনের ক্ষেত্রে কী রেসপন্সিবিলিটি নেবেন, ওয়ার্ক প্লেস সেফটি করার ক্ষেত্রে কী রেসপন্সিবিলিটি হবে, এগুলো নিয়ে মনে আমরা আরও একটু আলোচনা করবো। এবং আলোচনা করার সবচেয়ে বড় যে জিনিসটা বলতে চাই যে আমরা শ্রমিকরা কাজ করে জীবিকা নির্বাহ করতে চাই। আমরা শুধু এটুকু বলতে চাই জীবিকার জন্য আমার জীবনটা যেন ঝুঁকিপূর্ণ না হয়। ফলে খাতটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা মানে এই নয় খাতটা এলিমিনেট করে দেওয়া। আমি বেকার হয়ে যাওয়ার জন্য খাতকে এলিমিনেট করতে চাইবো না, কিন্তু আমি খাতটাকে ঝুঁকিপূর্ণ করতে চাই এই অর্থে আমার জীবনটাকে আমি ঝুঁকিমুক্ত রাখতে চাই। এমনকি সাথে সাথে আমার ব্যবসাটাকেও ঝুঁকিমুক্ত রাখতে চাই।
তৃতীয়ত এখন যেটা হচ্ছে, আমরা যদি সাপ্লাই সাইডের কথা ভাবি, ভবিষ্যতে যারা এই প্যাকেজিংয়ের সঙ্গে যুক্ত তারা যদি বাংলাদেশে হ্যাজার্ডাস কাজ হয়, এটা কিন্তু তার তো এই প্যাকেজিংয়ের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ হবে। আমি যদি ইন্টারন্যাশনাল বিজনেসের কথা ভাবি, তাহলে কিন্তু হ্যাজার্ড ফ্রি ওয়ার্ক প্লেস এটা একটা মেইন এজেন্ডা হয়ে দাঁড়াবে। ফলে আমরা মনে করি আমাদের শ্রমিকদের দিক থেকে এটা একটা হ্যাজার্ডাস সেক্টর হিসেবে সিলেকশন করা উচিত, এবং করে তারপরে আমাদের একটা পাইলট প্রকল্প থাকতে পারে যে কীভাবে হ্যাজার্ড অ্যাসেসমেন্ট, হ্যাজার্ড এলিমিনেশন, কীভাবে এখানে রিপ্লেসমেন্ট হতে পারে, এবং সেক্ষেত্রে মানে যারা মালিক তাদেরকেও কীভাবে আমরা কতটুকু সহায়তা দিতে পারি, শ্রমিকদেরকে সচেতন করা, মালিকদেরকে সহায়তা দেওয়া, এবং সরকারের ভূমিকাটা কী হবে, এই বিষয় নিয়ে আমাদের মনে হয় ভবিষ্যতে কাজ করা দরকার আছে। তবে প্রাইমারিলি আমাদের কথা আজকের ওয়ার্কশপে যে এটাকে একটা হ্যাজার্ডাস সেক্টরের অন্তর্ভুক্ত করা হবে। আপনাদের সবাই ধন্যবাদ।